Can there be any doubt about the proclivities of this regime? The Prime Minister of Pakistan also advanced a bizarre account of the recent conflict with India. The record on this matter is clear. Till 9th May, Pakistan was threatening more attacks on India. But on 10th May, its military pleaded with us directly for a cessation to the fighting. The intervening event was the destruction caused to multiple Pakistani air bases by Indian forces. The pictures of that damage are, of course, publicly accessible. If destroyed runways and burnt out hangars look like victory, as the Prime Minister claimed, Pakistan is welcome to enjoy it. The truth is that, as in the past, Pakistan is responsible for a terrorist attack on innocent civilians in India. We have exercised the right to defend our people against such actions and have brought the organizers and perpetrators to justice. কার্যত জুতো মারা হয়েছে। ইউএনএ যেটা চলছিল সেখানে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুব লম্বা চওড়া কথা বলছিলেন, আর সেই সব শুনে ভারতের যিনি ডিপ্লোম্যাট ছিলেন পেটাল গেহলট মিষ্টি করে জুতো মেরে দিয়েছেন। যে ইন্ডিয়ান আর্মি যা করেছে সব তো প্রমাণ রয়েছে, তো ভিডিও ফুটেজ রয়েছে, সব রয়েছে। একাধিক এয়ারবেসকে ধ্বংস করেছে। এখন যদি সেটাও তারা তাদের ভিক্টরি বলে মনে করে, তো ঠিক আছে, করুক, এনজয় করুক, ওয়েলকাম করছি, এনজয় করুক। এর থেকে লজ্জায় ফেলা আর কি হতে পারে? একজন মহিলা ডিপ্লোম্যাট সবার সামনে, মানে পাক প্রধানমন্ত্রী মানে বড় বড় ভাষণ দিয়েছেন, তো সেসব শোনার পরে সবার সামনে যেভাবে মানে ঝামা ঘষে দিয়েছেন যে ওরা অনেক কিছু করছিল, তারপর ইন্ডিয়ান আর্মি জবাব দিয়েছে এবং একাধিক জায়গা গুড়িয়ে দিয়েছে, এয়ারবেস গুড়িয়ে দিয়েছে এবং তার প্রমাণও রয়েছে। তো এয়ারবেস গুঁড়িয়ে দেওয়া বা এইসব হয়ে যাওয়ার পরেও যদি এটাকে তারা তাদের ভিক্টরি বলে ঘোষণা করে, ওকে, এনজয় করুক, আমরা ওয়েলকাম করছি। মানে বুঝতে পারছেন সবার সামনে মানে কীভাবে ঝামাটা ঘষে দিয়েছেন এই ডিপ্লোম্যাট। আমি দর্শক এ নিয়ে চর্চা করব। ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, পেয়েছি। ব্রিগেডিয়ার দাস সত্যিই খুব অল্প বয়সী মহিলা, আর পাক প্রধানমন্ত্রী তো যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু খুব লম্বা চওড়া ভাষণ দিয়েছেন, কিন্তু তার মধ্যে মিষ্টি করে কি সুন্দর ঝামাটা ঘষে দিলেন যে যদি এত ধ্বংসের পরেও যদি আপনারা এটাকে আপনাদের জয় বলে ঘোষণা করেন, ওকে, এনজয় করুন। এটা আপনার কেমন লেগেছে বলুন তো প্রথমে? দেখুন, উনি ভারতবর্ষের মুখপাত্র হিসাবে প্রথম কথা যেটা বলেছেন যে আপনি নাটক করাটা বন্ধ করুন, কারণ এই নাটক করে সত্যকে লুকানো যায় না। এবং নাটক বলতে উনি কি বোঝাতে চেয়েছেন, কারণ পাকিস্তানের প্রধানমন্ত্রী তার স্পিচে সারা পৃথিবী নিয়ে কথা বলছিলেন। উনি ইসরায়েল, রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, প্যালেস্টাইন, আফগানিস্তান, ভারতবর্ষ তো বটেই, কিছু বাদ রাখেননি। এবং তেল মারবার জন্য আসিম মুনিরকে তেল মেরেছেন, ট্রাম্পকে তেল মেরেছেন, এবং এইভাবে উনি পুরো সময়টা নষ্ট করেছেন। এবং কিছু মিথ্যা কথা বলেছেন, ভারতের নাকি 7টি যুদ্ধ জাহাজ আমরা ধ্বংস করেছি তারা, এবং তারা নাকি যুদ্ধের জয় হয়েছে। এবার এনার একটা রেবাটাল ছোট্ট লেভেল থেকে ভারতের এলো সুন্দরভাবে, সেখানে কোনো ভারতের প্রধানমন্ত্রী কিচ্ছু বলেনি, ভারতের বিদেশমন্ত্রী ওখানেই আছেন, কিচ্ছু বলেননি। কিন্তু উনি স্পষ্ট করে বললেন নাটক করা বন্ধ করুন, আয়নার সামনে দাঁড়ান, শান্তি যদি চাই তাহলে সোজাসুজি আসুন, টেরিস্ট গুলোকে হ্যান্ড ওভার করে দিন, ভারত দেবে আপনাদের শান্তি, জলও দিতে পারে। এবং এটাও উনি বলেছেন যে আপনারা লুকাবেন কি করে যে আপনাদের বিদেশ নীতি হচ্ছে টেররিজমের রপ্তানি করা, এবং আপনারা ওসামা বিন লাদেনকে 1 দশকের বেশি সময় নিজেদের দেশে রেখেছিলেন। এটাও উনি বলেছেন যে আপনাদের নিজেদের মন্ত্রীরা বলেছেন বারংবার যে আপনারা টেররিস্ট ক্যাম্প চালিয়েছেন পাকিস্তান থেকে। এবং যখন ভারত আঘাত করে মুরিদকে আর বাহাওয়ালপুর, দুটো টেররিস্ট ক্যাম্প ধ্বংস করে, তখন সেই যে মৃত্যু মিছিল, সেইখানে আপনাদের পাকিস্তান আর্মির এবং পাকিস্তান সিভিলিয়ান সিনিয়র অফিসাররা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সাথে সহমর্মিতা দেখেছিল। তো আপনারা লোকাবেন কি করে? এইটা হচ্ছে পরিষ্কার ভাষায় আমাদের ভারতবর্ষ থেকে বলা হয়েছে। এবার শাহবাজ শরীফের বডি ল্যাঙ্গুয়েজ দেখে যেটা বুঝলাম, ওনাকে লিখে দেওয়া হয়েছে যে এইরকম এরকম বলবে, হয়তো আসিম মুনির লিখে দিয়েছে বা আইএসআই এর চিফ, এবং উনি অমনি অমনি কথা বলেছেন। কোথাও উনি একটু হুমকিও দিয়েছেন, যেটা থেকে বোঝা যাচ্ছে যে কষ্টটা কোথায়। কষ্টটা হচ্ছে জলে।
কারণ উনি বলেছেন ইন্ডাস ওয়াটার ট্রিটি বন্ধ করলে পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা হয়ে গেল। আরে যুদ্ধ ঘোষণা তো আমরা করেই বসে আছি, একবার না, 62, 65, 71, কার্গিল, সিয়াচিন গ্লেসিয়ার আর অফ সিঁদুর। তো যুদ্ধ তো করুন না, আমরা তো সেটাই চাই যে আপনারা যুদ্ধ ঘোষণা করুন এবং জলের জায়গায় আমরা বোম ফেলবো, তো সেটা ছেড়ে দিন। ওনার অত্যন্ত ইমেচিওর স্পিচ ছিল ভারতবর্ষের, যিনি বলেছেন পেটাল গেহলট, অত্যন্ত অত্যন্ত ম্যাচিওর যুক্তিপূর্ণ কথা বলেছেন, সারা বিশ্ব দেখেছে এবং প্রমাণ করেছেন, এবং লাস্টে একটু তির্যক ভাবে হাস্যরস দিয়েছেন উনি, যে আপনাদের যদি মনে হয় আপনারা যুদ্ধে যেতেছেন, 11টা এয়ারফিল্ড হারাবার পরে, রানওয়ে আর হ্যাঙ্গার ধ্বংস হয়ে যাওয়ার পরে, এনজয়, আনন্দ করুন, পার্টি করুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমি আমি আর আমি আরেকটা বক্তব্য শুনছিলাম ব্রিগেডিয়ার দাস, সেটা হচ্ছে মানে আমি এই ধরনের বক্তব্য এর আগে কখনো শুনিনি। শেহবাজ শরীফ একটা কথা, একটা কমেন্ট করেছেন হিন্দুত্ব নিয়ে। উনি বলেছেন, আমি দর্শকদেরকে একবার শোনাই উনি ঠিক এক্স্যাক্টলি কি বলেছেন। মানে যেটা বলার চেষ্টা হয়েছে যে হিন্দুত্ব নাকি বিশ্বের কাছে বিপজ্জনক এবং হেট স্পিচের বিরুদ্ধে ওনারা, মানে কি ধরনের কথা বলেছেন দর্শক আগে শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কারা কি বলছেন, কারা কি বলছেন। দেখুন দর্শক, শেহবাজ শরীফ হিন্দুত্ব নিয়ে ঠিক কি মন্তব্য করেছেন। Ladies and gentlemen, there must be no space for hate speech, discrimination or violence against any person or against any religion. Hate-driven ideologies such as India's Hindutva-driven extremism pose a danger to the entire world. While there is growing দর্শক শুনলেন, এই কথা বলেছেন শেহবাজ শরীফ। হিন্দুত্ব মানে চরমপন্থা এইসবকে মদত দিচ্ছে এবং বিশ্বের কাছে বিপজ্জনক, এই ধরনের একটা মন্তব্য করেছেন। আমি যেটা বলতে চাইছি দর্শক, যে কারা কি বলছেন। এতদিন তো ইসলামিস্ট যারা, তারা মানে চরমপন্থী যারা, তারাই ছিল মানে বিপজ্জনক, তো সেটা নিয়েই তো বিশ্বের দরবারে চর্চা হয়ে আসছে। কিন্তু হঠাৎ করে ইনি বলছেন হিন্দুত্ব হচ্ছে মানে বিশ্বের কাছে এখন বিপজ্জনক। আমি এ নিয়েও ব্যাখ্যা চাইব। ব্রিগেডিয়ার দাস, আপনিও নিশ্চয়ই শুনেছেন, কি বলবেন, কাদের মুখে কি কথা শুনছি এখন? না দেখুন, এইটাতে একটা অন্য খেলা আছে, ছোট্ট করে বলি। আপনি যদি দেখেন পেহেলগাঁও অ্যাটাকের আগে আসিম মুনির একটি হিন্দু বিদ্বেষী স্পিচ দিয়েছিলেন এবং তারপরে পেহেলগাঁওয়ের অ্যাটাকটা হয়। পুরো ব্যাপারটা ছিল যে বিদ্বেষিতা ছড়াতে, এবং ভারতবর্ষে একটা, যেহেতু হিন্দু মুসলমান মোটামুটি এখানে মিলেমিশে থাকে, কারণ পাকিস্তানের জনসংখ্যার থেকে বেশি ভারতবর্ষে মুসলমান থাকেন, তো তাদের মধ্যে একটা ঝামেলা তৈরি করবার দুই পক্ষের মধ্যে, এইটা এনারা চেষ্টা করছেন কিছুদিন ধরে, বিফল হচ্ছে। এইবার মজার কথা যে এইটা কিন্তু আমাদের জন্য ছিল না, এইটা মেইনলি ছিল যে পাকিস্তান এখন ইসলামিক দুনিয়ার বস হতে চাইছে, কারণ তাহলে তাদের ভাতের মানে রান্নাঘরটা চলবে, কারণ তাদের টাকা পয়সা একদম নেই। এবার ইসলামিক দুনিয়াতে যারা বড় মানা হয় তাদের মধ্যে সৌদি আরবিয়া আছে, ইউএই আছে, আর টার্কি আছে, এবং যদি আপনি দেখেন যে শিয়া ইসলামিক দুনিয়াতে ইরান আছে। এবার এরা নিজেদের মধ্যে চেষ্টা করে যে ইসলামিক দুনিয়াকে আমরা কন্ট্রোল করব, অর্গানাইজেশন অফ ইসলামিক। এবার পাকিস্তান হচ্ছে একমাত্র ইসলামিক দেশ যার দুটো কোয়ালিফিকেশন আছে, মানে আমরা যেমন বলি না যে গ্র্যাজুয়েট অথচ বেকার, তেমনি আর কি নিউক্লিয়ার পাওয়ার অথচ বেকার। তো এই জন্য যেহেতু পাকিস্তানের কাছে নিউক্লিয়ার পাওয়ার আছে, একটা বড় আর্মি আছে মোটামুটি সাইজের, তারা চেষ্টা করছে ওইটাকে বিক্রি করে ইসলামিক দুনিয়ার নেতৃত্ব নিয়ে যদি কিছু টাকা ঘরের দিকে করা যায়। তাই জন্য একটা হিন্দু বিদ্বেষ ছড়াচ্ছে, দুটো এম, একটা হচ্ছে ইসলামিক দুনিয়ার লিডার হিসাবে উঠে আসা, এবং দ্বিতীয় এমটা হচ্ছে ভারতবর্ষে হিন্দু আর ইসলামের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করা। এবং এটাতে আমি খুব একটা সিরিয়াসলি দেখছি না, কারণ সৌদি আরবিয়া বলুন, ইউএই বলুন, আর টার্কি বলুন, এরাও এটাকে সিরিয়াসলি দেখছে না। এরা পাকিস্তানকে ব্যবহার করে, যেমন করে সারা জীবন করে এসছে, তেমনি ভাবে ব্যবহার করবে। এর আগে পাকিস্তানের জিয়াউল হক এটা চেষ্টা করেছিলেন ইসলামিক উমার হেড হবার, উনি বিফল হয়েছিলেন, লাস্টে মেরেও দিয়েছিলেন ওনাকে, এবং ইনি এখন চেষ্টা করছেন, দেখা যাক এনার শেষটা কোথায় হয়। এনিওয়ে, এইটা নিয়ে আমি খুব বেশি বক্তব্য রাখবো না, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ আমাদের দেশের তো ইসলামিক লোকেরাও গিয়ে বিদেশে গিয়ে দেখিয়ে এসছে ফটো লোকেদের, কি পাকিস্তান কেমন ভাবে মার খেয়েছে অপারেশন সিন্দুরে। আমার মনে হয় ভারতবর্ষের জন্য এটা একটা হাসি মজাকের বেশি কিছু না।
একেবারেই টোটালটাই তো হাসি মজাক চলছে। আর বক্তব্য রাখার ধরনটা আপনি যেটা বলছিলেন যে মানে যেভাবে লিখে দেওয়া আর কি পুরো বিষয়টা, কারণ বক্তব্য তো একেবারে সেই লাইন ধরে ধরে বলা, এই দিক ওদিকে একটা হয়ে গেলে হয়তো আবার দেশে ফিরতে পারবেন না, সেই ভয়টাও থাকে। তো মানে মানে এত মানে আমি দেখছি, আপনিও তো দেখেছেন বা আমরা খবরে করেছি, খেলার মাঠেও ওই রকম ড্রামা চলছে, ওরা নাকি 6টা বিমানকে নামিয়ে ফেলেছে। মানে অদ্ভুত ব্যাপার। মানে আমি জানি না এরা কি মনে করে যে ওই গলাবাজি করলেই মনে হয় সবাইকে মানে বিশ্বাস করিয়ে দেওয়া যায় যে আমরা বিরাট, আমরা সফল হয়েছি, আমরা ইন্ডিয়ান আর্মিকে সবক শিখিয়েছি। মানে ওরা কি নিজেরা বুঝতে পারছে না যে লোকের কাছে ওরাও হাস্যকর হয়ে যাচ্ছে? দেখুন, একটা কথা আছে বাংলায় যে যার এক কান কাটা সে রাস্তার সাইড দিয়ে যায় যাতে কানটা না দেখা যায়, আর যার 2 কান কাটা সে মাঝখান দিয়ে যায়। এবার পাকিস্তান মাঝখান দিয়ে যাচ্ছে, কারণ পাকিস্তান একবার যুদ্ধে হারেনি তো, আমাদের কাছে তো সই করা ফটো আছে এবং সবার কাছেই হারে। এখন তো মানে পাকিস্তানের ইন্টারনাল গ্রুপ যারা তেহরিকে তালিবান পাকিস্তান, বালুচিস্তান আর্মি, তারাই তো পাকিস্তান আর্মিকে হারিয়ে দিচ্ছে, ভারতীয় সেনাবাহিনী তো প্রয়োজনও পড়ছে না। এবং কিছুদিন আগে আমাদের ডিফেন্স মিনিস্টার বলেছে যে পিওকে পাকা ফলের মতো আমাদের ঝুলিতে এসে পড়বে, আমাদের কিছু করার দরকার নেই। তো আমাদের দরকার কি পাকিস্তানের নিয়ে এত চিন্তা করবার? আমাদের ওই ওই লেভেলে যে জবাবটা দিয়েছে ওইটা। এবং আরেকটা কথা আমি এখানে মানে আপনার এখানে শেষ করবার আগে বলতে চাই যে বাংলাদেশও কিন্তু টেরা টেরা কথা বলছে, সমস্ত কিছুর দোষারোপ ইউনূস ভারতবর্ষকে করছে, বাংলাদেশের যত ফেলিয়ার যত কিছু সবকিছুর দোষারোপ। এবং অদ্ভুত কথা, ওনার তো কোনো ইচ্ছা দেখছি না মোহাম্মদ ইউনূসের যা বক্তব্য শুনছি যে গদি ছাড়বার। কারণ উনি মাঝখানে বলেছেন এই নিউ ইয়র্কেই যে সার্ক ভারতের জন্য বিফল হয়েছে এবং আমরা একটা অল্টারনেটিভ সার্ক বানাবার চেষ্টা করব। আচ্ছা, উনি কেন করবেন? ওনার তো ইলেকশন করানোর কথা, 1 বছরের ওপর হয়ে গেছে, এবার যাও মানে ইলেকশনটা করো, ফুটে যাও তুমি যেখানে ছিলে। এখানে উনি বলছেন অল্টারনেটিভ সার্ক, মানে ওনার ইচ্ছা নেই, সেই ইচ্ছাটা ধরা পড়ে গেছে। এবং উনি সবকিছুর জন্য ভারতকে ব্লেম করছেন, হাসিনাকে রেখে দেওয়ার জন্য। একটা মিলিটারি অপারেশন করে হাসিনাকে তো ফেরত আনতেই পারে, ওদের তো ক্ষমতা আছে, বিশাল বড় আর্মি আছে, একবার জাস্ট হুকুম দিলেই হয়ে যায়। ওরা চিকেন নেক নিয়ে নিচ্ছিল, তো যে যাও দিল্লিতে যাও অ্যাটাক করে হাসিনাকে ক্যাপচার করো, এরকম তো হয়েছে। রেড অন এনটিভি হয়েছে, ভারতবর্ষ করেছে আমাদের মালদ্বীপসের রাষ্ট্রপতির সময়। তো আপনারা করুন ছোট্টখাটো, যেমন ওসামা বিন লাদেনকে আমেরিকা গিয়ে করেছে, আপনারা তুলে নিয়ে যান কমান্ডো অ্যাটাক করে, আপনাদেরই তো হাতে আছে। বাট সেসব না বলে ব্লেম করছেন, এবং এই দুটো যাত্রাপালা চলছে, পাকিস্তান আর এই সারা পৃথিবী দেখছে। ওকে, অসংখ্য ধন্যবাদ ব্রিগেডিয়ার দেবাশিস দাস, লম্বা একটা ব্যাখ্যা দিলেন। ভালো থাকবেন। দর্শক শুনলেন এবং তার আগে বক্তব্য শুনেছেন, দেখেছেন। ইন্ডিয়ান ডিপ্লোম্যাট পেটেল গেহলট কি সুন্দর জবাবটা দিয়েছেন মিষ্টি করে। ওদের মানে প্রধানমন্ত্রী বলছেন আর আমাদের একজন ডিপ্লোম্যাট ঠিক ঝামাটা ঘষে দিয়েছেন যে এত ধ্বংসের পরেও বলছেন ভিক্টরি, জয়, ওকে এনজয়, ওয়েলকাম করছি, করুন। আর কি বলবেন যে নির্লজ্জপনার তো একটা লিমিট আছে রে বাবা। আর সেই সঙ্গে শেহবাজ শরীফ হিন্দুত্ব নিয়ে কথা বলছেন, হিন্দুত্ব মানে হেট স্পিচ, তারপরে চরমপন্থী মানে বিপজ্জনক, মানে এই টাইপের সব বলছেন। আরে কারা কি বলছেন, আপনারা কি করছেন, আপনাদের কি পন্থা, আপনারা কোন পন্থায় বিশ্বাসী, কি কোন পন্থা অবলম্বন করছেন, কি করছেন, ওখান থেকে কী ধরনের বক্তব্য আসে? মাইকে বক্তব্য রাখলে তো মাইকটা পর্যন্ত কেঁপে যায়, এত গলার জোর। দেখেছেন না দর্শক, ওই যে টেরোরিস্টরা যেভাবে কথা বলেন মানে বলে মাইকে, বক্তব্য শুনলে কান ফেটে যায় না? কথাই তো চরমপন্থা, তারপরে তো কাজে তো আছেই বিষয়টা। তো এখন বলছে হিন্দুত্ব দেশের কাছে, বিশ্বের কাছে বিপজ্জনক। কারা বিপজ্জনক সে তো বিশ্বের মানুষ দেখছেন, কিন্তু যেটা ব্রিগেডিয়ার দাস বললেন যে ওনার অন্য উদ্দেশ্য আছে। মুসলিম বিশ্বের টপ হতে চাইছে পাকিস্তান, যে ওরা লিড করবে, সবাই ওদের কথা শুনবে, সুতরাং একটু খ্যাপাও, একটু খ্যাপাও। কিন্তু এইসব খ্যাপালে কি আর চলে? যেটা বোঝার সেটা বুঝবেন, ভদ্র মানুষের কথা ভদ্রভাবে হয়। উনি ওইভাবে বলছেন, চিৎকার করছেন, ভুলভাল বলে যাচ্ছেন, আর ভদ্র মহিলা ভদ্রভাবে উত্তর দিয়েছেন, যেটা কার্যত জুতো মারা হয়ে গেছে। কত লোকজন ওখানে ছিলেন বসে, সবার সামনে ওটা বলে দিয়েছেন তো। আর বলছেন কিসের ভিত্তিতে বলছেন? প্রমাণ সাপেক্ষ না? সব তো প্রমাণ আছে। ইন্ডিয়ান আর্মি তো প্রেস মিট করে দেখিয়ে দিয়েছিল কি কি করেছি না করেছি। আর ওরা যে এত কিছু বলছে, এত এত যুদ্ধ বিমান নষ্ট করেছে, এই করেছে সেই করেছি, আচ্ছা একটা প্রমাণ দেখাতে পেরেছে আজ পর্যন্ত? শুধুই ফুটানি। অনেকটা কার মতো বলুন তো দর্শক? যে রাজ্যে আছি এই রাজ্যের নেত্রীর মতো। কোনো প্রমাণ থাকে না, কিছু থাকে না, শুধু গলাবাজি থাকে। গলাবাজি করে
নিজেদের যে দুর্বলতা সেগুলোকে ঢেকে দিয়ে নিজেদের জয় দেখানোর চেষ্টা, অনেকটাই এই রাজ্যের নেত্রীর মতো অবস্থা পাকিস্তানের প্রধানমন্ত্রীর। আর মিলও আছে, আর মানে অন্যদিকেরও মিল আছে, আর আবার দেখবেন প্রশংসাও হয় পাকিস্তানে, দেখবেন এখানকার নেত্রীর প্রশংসাও হয়। দর্শক বলবেন আপনারা যা সব দেখছেন শুনছেন এবং যেভাবে উত্তরটা ওখান থেকে দেওয়া হয়েছে, অবশ্যই দর্শক এ নিয়েও যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।